আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আবারও ইয়েমেন থেকে রকেট হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা, 20-এর বেশি ইসরায়েলি হতাহত। আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নিহত অন্তত 46। কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় 42 জন নিহত, 25 জনকে জীবিত উদ্ধার, মর্মান্তিক ভিডিও ভাইরাল। এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি হুথির। মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে দুশ্চিন্তায় ইসরায়েল। সংসদে জয় ফিলিস্তিন স্লোগান, আসাদুদ্দিন ওয়াইসিকে তলব। ইমরানের মুক্তি নিয়ে মার্কিন চাপ, যা বলল পাকিস্তান সরকার। ইসরায়েল সিরিয়া থেকে খুব দ্রুত দখলদারিত্ব সরাতে বাধ্য হবে, মন্তব্যে এরদোগান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও ইয়েমেন থেকে রকেট হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা, 20-এর বেশি ইসরায়েলি হতাহত। বুধবার সকালে এই হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ইসরায়েলের ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, হামলার মধ্যে ইসরায়েল থেকে অনেকে পালিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছে। এই সময় দ্রুত আক্রান্ত এলাকা ত্যাগ করতে গিয়ে 20-এর বেশি ইসরায়েলি হতাহত হয়। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে ইয়েমেন থেকে রকেট হামলা হয়েছে। এই হামলার সময় আশ্রয়ের জন্য দৌড়াতে গিয়ে তারা আহত হন। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান জানিয়েছে, ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে ইসরায়েলি আকাশ সীমায় প্রবেশের আগেই এগুলোকে ভূপাতিত করা হয়। দেশটি থেকে এই হামলা চালানোর ফলে তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় বিমান হামলার সাইরেন বেজেছে। এই সময় স্থানীয়রা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে 20 জন হতাহত হয়েছেন। সেনাবাহিনীর এক বিবৃতিতেও ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করা হয়। তবে হুথিরা জানিয়েছে, মধ্য ইসরায়েলের জাফায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ক্ষেপণাস্ত্রটি তার নিশানায় আঘাত হানে। এই সময় গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে দেশটিতে হামলা অব্যাহত রাখার হুমকি দেন তিনি। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে হুথিরা। এর আগে গত সোমবার তারা জানায়, ইসরায়েলের জাফা এবং আশকলানে সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে 2টি সামরিক ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত এক সপ্তাহে অন্তত 4 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। দেশটি থেকে গত বৃহস্পতিবার, শনিবার এবং মঙ্গলবারও হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক দফা বিমান হামলায় অন্তত 46 জন নিহত হয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, গতকাল মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারবাল জেলায় 4টি স্থানে বোমা হামলা চালায় পাকিস্তান। এই বোমা হামলায় অন্তত 46 জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও নারী। এছাড়া হামলায় 6 জন আহত হয়েছেন বলে জানান তালেবান মুখপাত্র। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়েছে এই বিবৃতিতে। এই কাপুরুষোচিত কাজের জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে পাকিস্তান সরকার কিংবা সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়ে মন্তব্য করেনি। তবে দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে থাকা তালেবান সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানি তালেবান এবং তেহরিকে তালেবান পাকিস্তান সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ বাড়িয়েছে। আর টিটিপি জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবানকে দায়ী করে আসছে পাকিস্তান। ফিলিস্তিনের গাজা এবং ইয়েমেনে ইসরায়েলি হামলা বন্ধ না হলে এবার মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী মঙ্গলবার এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে।
মোহাম্মদ আলী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দেন। এতে তিনি বলেন, আমরা ইয়েমেনে হামলা বন্ধ করতে আমেরিকানদের সতর্ক করছি। যদি তারা এসব বন্ধ না করে, আমরা যে কোনো রেড লাইন উপেক্ষা করে এই অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত করব। লোহিত সাগরে গত রোববার একটি বিমানবাহী রণতরীতে হামলায় এবং একটি মার্কিন F-18 ফাইটার জেটকে গুলি করে ভূপাতিত করার দাবি করার পর এবার এই হুঁশিয়ারি দিল হুথি। লোহিত সাগরে ওই মার্কিন রণতরীতে 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন দিয়ে হামলা চালায় হুথিরা। এসব হামলা প্রতিহত করতে গিয়ে মার্কিন ওই F-18 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এর আগে গত রোববার দাবি করেছিল মার্কিন যুদ্ধ বিমান লোহিত সাগরের উপর ভুল করে নিজেদের গুলিতে ভূপাতিত হয়েছে। ইয়েমেনের উপকূলীয় শহর আল হুদাইদা এবং রাজধানী সানায় গত বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধ বিমান ব্যাপক হামলা চালায়। ওই হামলার প্রতিশোধ নিতেই হুথিরা মার্কিন রণতরীতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই নিয়ে জুলাই থেকে এ পর্যন্ত ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত স্থানগুলোতে ইসরায়েল 3বার বিমান হামলা চালিয়েছে। কাজাখস্তানের আক্তাও শহরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 42 জন নিহত হয়েছেন। 25 জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন, যাদের মধ্যে 5 জন গুরুতর আহত। আহতদের মধ্যে 11 বছর বয়সী একটি মেয়ে ও 16 বছর বয়সী এক কিশোর রয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করে। আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত এমড্রায়ার 190 মডেলের বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে আক্তাও শহরের দিকে রুট পরিবর্তন করতে হয়। আক্তাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে কোনো এক অজানা প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানায়। তবে বিমানটি বিমানবন্দরে পৌঁছানোর আগে 3 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কিছু সময় আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানটিকে ভয়ঙ্কর অবস্থায় আকাশে উড়তে দেখা যায়। কখনো এটি কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেলেও শেষমেশ ভয়াবহভাবে মাটিতে আছড়ে পড়ে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এটি আগুনের গোলায় পরিণত হয়। বিধ্বস্ত স্থানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। এক ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা কয়েকজন রক্তাক্ত অবস্থায় হেঁটে আসছেন। এক বৃদ্ধ মাথায় আঘাত নিয়ে খুঁড়িয়ে বের হচ্ছেন, আর এক তরুণী ধ্বংসস্তূপের কাছে হতবিহ্বলভাবে দাঁড়িয়ে আছেন। জরুরি সংস্থার কর্মীদের একটি শিশুকে সাহায্য করতে দেখা যায়। তার গায়ের পোশাকে রক্ত ও ধুলা ছিল। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে বিমানটির ভাঙা ফিউজলাজ এবং লেজ বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে। ধুলিময় মাঠের মাঝে দুর্ঘটনার চিহ্ন স্পষ্ট। ঘটনাস্থলে উপস্থিত কাজাখ জরুরি সেবাদানকারীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। তদন্তকারীরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেছেন। মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে দুশ্চিন্তায় ইসরায়েল। কায়রোতে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ডেভিড গভরিন মিশরকে শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। একই সঙ্গে মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি সম্পর্কে তেল আবিবকে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আরনোহতের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সামা। একটি সাক্ষাৎকারে গভরিন দাবি করেছেন মিশর সামরিক বর্ধনে উল্লেখযোগ্য অর্থ বিনিয়োগ করছে এবং এই সামরিক সংযুক্তি শান্তি চুক্তির লঙ্ঘন। গভরিন 2016 থেকে 2019 সাল পর্যন্ত মিশরে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন এবং নভেম্বর 2021 পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেওয়ার আগে মরক্কোতে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত ছিলেন। গভরিন অভিযোগ করে বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে মিশর শান্তি চুক্তির সামরিক সংযোজন লঙ্ঘন করেছে। সিনাইয়ে সন্ত্রাসবাদ মোকাবেলার সাম্প্রতিক অনুরোধের বরাত দিয়ে চুক্তির অধীনে এবং ইসরায়েল যা অনুমোদন করেছিল তার বাইরেও এটি সিনাইয়ে অধিক সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করেছে। তিনি আরো সতর্ক করে বলেছেন, মিশর তার দুর্বল অর্থনীতি এবং বাহ্যিক হুমকির অনুপস্থিতি সত্ত্বেও সামরিক সক্ষমতায় প্রচুর বিনিয়োগ করছে। তিনি বলেন, সুয়েজ খালের পূর্বে সামরিক ও বেসামরিক অবকাঠামোতে যথেষ্ট বিনিয়োগ রয়েছে মিশরের। ইসরায়েলকে অবশ্যই মিশরের সামরিক সক্ষমতা বিবেচনায় নিতে হবে এবং ভালো উদ্দেশ্য বা ভাগ করা স্বার্থের উপর নির্ভর করতে হবে না। এগুলো দ্রুত পরিবর্তন হতে পারে। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান এবং হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি 18তম লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় দেশটির সংসদে জয় ফিলিস্তিন স্লোগান তুলেছিলেন। এই প্রথম কোনো ভারতীয় সংসদ সদস্য সংসদের অভ্যন্তরে জয় ফিলিস্তিন স্লোগান দেন। এই ঘটনায় ভারতের স্থানীয় একটি আদালত ওয়াইসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
আইনজীবী বীরেন্দ্র গুপ্তা অভিযোগ করেন, আসাদুদ্দিন ওয়াইসি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন, যা সংবিধান ও আইনগত মূল্যবোধের পরিপন্থী। বীরেন্দ্র গুপ্তা আদালতে এই মর্মে একটি আবেদন করেন এবং জানান এই স্লোগান তার অনুভূতিতে আঘাত করেছে। তিনি আরও জানান, প্রথমে জুলাই মাসে এমপি বা এমএলএ আদালতে এই পিটিশন জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে তিনি জেলা আদালতে পুনর্বিবেচনার আবেদন করেন। জেলা বিচারক সুধীর এই পিটিশন গ্রহণ করে আসাদুদ্দিন ওয়াইসিকে 7 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। জানা যায়, ওয়াইসি গত 25 জুন হায়দ্রাবাদ থেকে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন। সাদা কুর্তা পরে শপথ মঞ্চে ওঠা ওয়াইসি উর্দু ভাষায় শপথ পাঠ করেন। তিনি বলেন, আমি আসাদুদ্দিন ওয়াইসি লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আল্লাহর নামে শপথ করছি যে আমি ভারতের সংবিধানের প্রতি অনুগত থাকব। আমি ভারতের আধিপত্য ও অখণ্ডতা রক্ষা করব। আমার উপর অর্পিত দায়িত্বগুলো আনুগত্যের সঙ্গে পালন করব। শপথ শেষে তিনি জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন বলে স্লোগান দেন। এই সময় সংসদের চেয়ারম্যান তার এই স্লোগান বক্তব্যের রেকর্ড থেকে মুছে ফেলার নির্দেশ দেন। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি বা বিরোধী দলের সঙ্গে আলোচনার বিষয়ে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মার্কিন প্রশাসনের কোনো চাপ পাকিস্তান সরকার মেনে নেবে না বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক বিষয়ক বিশেষ সহকারী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেছেন। ট্রাম্পের মনোনীত প্রার্থী রিচার্ড গ্রেনেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানের মুক্তির আহ্বান জানানোর পর তিনি এই মন্তব্য করেন। সানাউল্লাহ জোর দিয়ে বলেন, পাকিস্তান কোনো ধরনের মার্কিন চাপ মেনে নেবে না। যদি কোনো হস্তক্ষেপ করা হয় তবে আমরা এটিকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করব। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত পিটিআইয়ের সঙ্গে আলোচনা শুরু না করার পেছনে ট্রাম্পের কোনো প্রভাব নেই। আলোচনা শুধুমাত্র সরকারের এবং বিরোধী দলের মধ্যে হওয়া উচিত। তিনি আরো বলেন, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনো কখনো উত্থান পতন হয়েছে, তবে ইসলামাবাদ কখনোই এমন কিছু মেনে নেবে না যা তার জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। পিটিআইয়ের সঙ্গে আলোচনা আহ্বান সম্পর্কে তিনি বলেন, সরকার কোনো বাধা সৃষ্টি করবে না যদি পিটিআই স্পষ্ট এবং সময়সীমা নির্ধারিত আলোচনা চায়। এদিকে গত 8 ডিসেম্বর এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে সিরিয়াতে আসাদ পরিবারের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটেছে। দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটেছে, পালিয়ে গেছেন স্বৈরশাসক বাশার আল আসাদ। আর ঠিক এই সুযোগ কাজে লাগিয়ে সিরিয়ার উপরে আগ্রাসন বৃদ্ধি করেছে ইসরায়েল। ইতিমধ্যে দেশটির অভ্যন্তরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী, তথাকথিত বাফার জোনে দখলদারিত্ব বৃদ্ধি করেছে। তবে এই দখলদারিত্ব ইসরায়েল বেশি দিন ধরে রাখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরদোগান জানান, আজ না হয় কাল পরিস্থিতি বিবেচনা করে সিরিয়া থেকে দখলদারিত্ব সরাতে বাধ্য হবে ইসরায়েল, আর তাকে জোরপূর্বক এই কাজে বাধ্য করা হবে। এরদোগান আরো বলেন, সিরিয়ার এই ঐতিহাসিক বিপ্লব থেকে মানুষের নজর অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্যই এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ইসরায়েল। দীর্ঘদিন পর সিরিয়ার মানুষ নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে, আর ইসরায়েল চেষ্টা করছে তাদের আশা আকাঙ্ক্ষা গুড়িয়ে দিতে। এরদোগান জোর দিয়ে বলেন, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে তুরস্ক প্রতিজ্ঞাবদ্ধ। সিরিয়ার এই বিপ্লবকে ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তুরস্ক। সূত্র মিডল ইস্ট মনিটর। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আবারও ইয়েমেন থেকে রকেট হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা, 20-এর বেশি ইসরায়েলি হতাহত। আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নিহত অন্তত 46। কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় 42 জন নিহত, 25 জনকে জীবিত উদ্ধার, মর্মান্তিক ভিডিও ভাইরাল। এবার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি হুথির। মিশরের ক্রমবর্ধমান সামরিক শক্তি নিয়ে দুশ্চিন্তায় ইসরায়েল। সংসদে জয় ফিলিস্তিন স্লোগান, আসাদুদ্দিন ওয়াইসিকে তলব। ইমরানের মুক্তি নিয়ে মার্কিন চাপ, যা বলল পাকিস্তান সরকার। ইসরায়েল সিরিয়া থেকে খুব দ্রুত দখলদারিত্ব সরাতে বাধ্য হবে, মন্তব্যে এরদোগান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।